আজকে আমরা পদার্থের গঠন এই অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করছি। প্রথমেই চলে যাব আইসোটোপ। আইসোটোপ কাকে বলবো, আগে উদাহরণটা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 3 রকম হাইড্রোজেন পরমাণু দেখানো হয়েছে। প্রথমটার নাম প্রোটিয়াম, পরেরটার নাম ডয়টেরিয়াম, পরেরটার নাম ট্রাইটিয়াম। কি ব্যাপার আছে এদের মধ্যে? দেখো, প্রত্যেকটার ক্ষেত্রেই প্রোটন সংখ্যা 1, দেখেছো? এবং প্রত্যেকটার ক্ষেত্রে ভর সংখ্যা কিন্তু আলাদা। প্রোটিয়ামের ক্ষেত্রে 1, ডয়টেরিয়ামের ক্ষেত্রে 2, ট্রাইটিয়ামের ক্ষেত্রে 3। কেন হচ্ছে? একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে এই যে প্রোটন সংখ্যা 1 এবং ভর সংখ্যা আলাদা, এই রকম পরমাণুগুলোকেই আমরা বলবো হচ্ছে আইসোটোপ। এটা কেন হয়? তার কারণ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন সংখ্যা থাকে। যেমন প্রথম হাইড্রোজেন অ্যাটমটাতে দেখো, সেখানে কি আছে? শুধুমাত্র একটা প্রোটন। পরেরটাতে একটা প্রোটন একটা নিউট্রন, তাই ভর সংখ্যা হচ্ছে 2। পরেরটায় একটা প্রোটন দুটো নিউট্রন, তাই ভর সংখ্যা 3। আর একটা উদাহরণ দেখি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। কার্বন। কার্বনের ক্ষেত্রে কি দেখছি? এখানেও একই কার্বন পরমাণুর 3 রকম আইসোটোপ আমরা দেখতে পাই। একটা C12, C13, একটা হচ্ছে C14। প্রত্যেকটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা 6, কিন্তু ভর সংখ্যা 12, আলাদা আলাদা 12, 13, 14। দেখো, এখানে 6টা প্রোটন 6টা নিউট্রন, তাই ভর সংখ্যা 12। এখানে 6টা প্রোটন 7টা নিউট্রন, 13, 6টা প্রোটন 8টা নিউট্রন। তাহলে আইসোটোপ তৈরি হওয়ার কারণ কি? আইসোটোপ তৈরি হওয়ার কারণ হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসে ভিন্ন ভিন্ন একই মৌলের বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে তাদের নিউক্লিয়াসে ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন সংখ্যা থাকে। এইটা গেল আমাদের আইসোটোপের ধারণা। এরপরে আমরা আসছি আইসোবার। আইসোবার কি? এখানে একটা নিকেল পরমাণু এবং একটা কপার পরমাণু দেখানো হয়েছে। এদের দুটোর ক্ষেত্রেই ভর সংখ্যা দেখো 64 হচ্ছে ভর সংখ্যা, কিন্তু তাদের প্রোটন সংখ্যা কত? নিকেলের ক্ষেত্রে হচ্ছে 28 আর কপারের ক্ষেত্রে 29। এদেরকেই বলবো হচ্ছে আমরা আইসোবার। তাহলে আইসোবার কাকে বলছি? যেসব মৌলের পরমাণু প্রোটন সংখ্যা আলাদা কিন্তু তাদের ভর সংখ্যা একই, তাদেরকে বলবো হচ্ছে আমরা আইসোবার। যেমন আরেকটা উদাহরণ, এখানে 3টে মৌল আছে, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। দেখো, 3টের ক্ষেত্রে ভর সংখ্যাটা হচ্ছে 40, কিন্তু তাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 18, 19, 20। তাহলে এই 3টেকেও বলবো হচ্ছে আমরা আইসোবার। আশা করি ধারণাটা পরিষ্কার হয়েছে যে আইসোটোপ এবং আইসোবারের মধ্যে। এরপরে আমরা আসছি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস আগের দিনই আমরা পড়েছি যে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো। 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে: হিলিয়াম, নিয়ন, অর্গান, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এই 6টা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এর মধ্যে হিলিয়াম বাদে বাকি সব কটার ক্ষেত্রে যদি আমরা তাদের ইলেকট্রন বিন্যাস দেখি, দেখব যে প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে। আবার রিপিট করছি, হিলিয়াম বাদে বাকি যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে তাদের প্রত্যেকটার বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। যেমন দেখে নেই, একদম প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমরা নিয়ন। এর বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন। আর্গনের ক্ষেত্রেও তাই। ক্রিপ্টন, জেনন, রেডনের ক্ষেত্রেও 8টা। তাহলে আর হিলিয়ামের বাইরের কক্ষপথে থাকে হচ্ছে 2টো ইলেকট্রন। রাসায়নিকভাবে দেখা গেছে এই মৌলগুলো, নিষ্ক্রিয় মৌলগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এবং নিষ্ক্রিয় হওয়ার কারণ কিন্তু এটাই যে এদের বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। তাহলে প্রত্যেকটা পরমাণুই চায় একটা সুস্থিত অবস্থায় থাকতে। সুস্থিত অবস্থা মানে কি? যেসব পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় কোনো রকম অংশগ্রহণ করে না। কোন কোন মৌলগুলো করে না? যে নিষ্ক্রিয় মৌলগুলো। তাহলে
সেই সব পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না যাদের বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। তাহলে প্রত্যেকটা পরমাণু কী চাইবে, তাদের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হোক। এটাকে বলা হয় অস্টক সূত্র। কী সূত্র বললাম? অস্টক সূত্র। এখান থেকেই আমরা আসবো হচ্ছে আয়নের ধারণাতে। আয়ন কি? কোনো কোনো মৌলের পরমাণু বিশেষ অবস্থায় কি করে, তাদের বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, অথবা এক বা একাধিক ইলেকট্রন তারা গ্রহণ করে। এই যে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে, তার ফলে কি হয়, সেই পরমাণু যেটা নিস্তড়িত ছিল তখন সেটা তড়িৎগ্রস্ত হয়ে যায়। এই তড়িৎগ্রস্ত যে পরমাণুটা থাকে সেটাকেই আমরা বলবো হচ্ছে আয়ন। ব্যাপারটা কি ঘটলো দেখে নিই তাহলে। বলছি যে ধরো একটা সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কটা ইলেকট্রন? 11টা ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কি? 2.8.1। অর্থাৎ ভিতরের কক্ষপথে আছে 2টো ইলেকট্রন, তার বাইরের কক্ষপথে 8টা, এবং একদম বাইরের কক্ষপথে আছে 1টা ইলেকট্রন। আর এর প্রোটন সংখ্যা কত? 11টা। এবার দেখছি যে এই পরমাণু তাহলে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন আনতে গেলে কি করতে হবে? দুটোভাবে করা যায়। এক হচ্ছে এর বাইরের কক্ষপথে এখনও 7টা ইলেকট্রন আনতে হবে, তাহলে 8টা হতে পারে। অথবা এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে তখন এই কক্ষপথটা এক্সিস্ট করবে না, তখন কি যাবে, বাইরের কক্ষপথ হবে এইটা, সেখানে দেখো 8টা ইলেকট্রন থাকবে। আবার বুঝি ব্যাপারটা। সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2.8.1, এবং এখানে আমরা দেখছি এর বাইরের কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। আমাদের মনে রাখতে হবে রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কিন্তু বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলো। বোঝা যাচ্ছে? বাইরের কক্ষপথে যে ইলেকট্রন, একটা পরমাণুর বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী। কেন বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো বেরিয়ে চলে যায়? তার কারণ হচ্ছে এখানে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা সবথেকে কম থাকে। তাহলে কি বলছি, যে এই যে ইলেকট্রনটা রয়েছে বাইরের কক্ষপথে একটা, এখানে অষ্টক সূত্র পূরণ করতে গেলে হয় বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন যোগ হতে হবে, অথবা এই ইলেকট্রনটা ছেড়ে দিতে হবে। সহজ উপায় কি? এই ইলেকট্রনটা ছেড়ে দেওয়া। তাহলে ইলেকট্রনটা ছেড়ে দিলে কি হয়ে যাবে? ছিল সোডিয়াম, সেখান থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে কি হবে দেখি কি হচ্ছে। এই ইলেকট্রনটা বাদ চলে গেল, তার মানে এই কক্ষপথটাও বাদ চলে গেল। তাহলে কক্ষপথটা যখনই বাদ চলে গেল তখন দেখো এখানে ইলেকট্রন সংখ্যা কটা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইলেকট্রন। আর প্রোটন কটা? 11টা। তাহলে কোন চার্জ বেশি হলো? মানে একটা পজিটিভ চার্জ বেশি হয়ে গেল। তাহলে একটা পজিটিভ চার্জ বেশি হয়ে গেল, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? এই, তাহলে এটা কি বলবো? Na, সোডিয়াম থেকে মাইনাস হলো কি একটা ইলেকট্রন, মাইনাস হয়ে গিয়ে তৈরি হয়ে গেল সোডিয়াম আয়ন। হলো। এরপরে আমরা যাই অক্সিজেন। এখানে আর কক্ষপথ দিয়ে দেখাচ্ছি না, ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাচ্ছি। অক্সিজেনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে বাইরের কক্ষপথে যদি 6টা ইলেকট্রন আছে, সেটা যদি 8টা ইলেকট্রন করতে হয় তাহলে কি হবে? তাহলে আমরা দেখি অক্সিজেন। অক্সিজেনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন? 6টা। তাহলে কটা ইলেকট্রন নিতে পারে সে? 6টা ইলেকট্রন ছেড়ে দেবে নাকি 2টো ইলেকট্রন নেবে? তাহলে 2টো ইলেকট্রন নিলে সহজেই ফুলফিল হবে। 2টো ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করার ফলে কি তৈরি হয়ে যাবে? তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল প্রোটনের থেকে, তাহলে যে অক্সিজেন আয়নটা পাবো সেটার চার্জ কি হবে? নেগেটিভ।
এটা তৈরি হয়ে গেল অক্সিজেন আয়ন। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়ামের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো। তাহলে ক্যালসিয়াম কী করবে? দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিলেই দেখতে পাবো বাইরের কক্ষপথ হয়ে যাবে তখন এইটা, তখন আর এটা এক্সিস্ট করবে না, এটা হয়ে যাবে বাইরের কক্ষপথ। তাহলে ক্যালসিয়াম সেখান থেকে দুটো ইলেকট্রন কি করবে? মাইনাস করবে, তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম। এখানে তাহলে কটা ইলেকট্রন ছাড়লো? দুটো। তাহলে দুটো পজিটিভ চার্জ বেশি হচ্ছে এখানে, তাহলে হয়ে গেল ক্যালসিয়াম আয়ন। আবার আসছি পরেরটায়, ক্লোরিন। ক্লোরিনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7টা। তাহলে এ কী করবে? অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করবে, তার কারণ তাহলে 8টা হয়ে যাবে। ক্লোরিন কী করছে? একটা ইলেকট্রন নেবে, নিয়ে তৈরি হবে Cl। এখানে কি বসবে? মাইনাস না প্লাস? অবশ্যই মাইনাস, তার কারণ কি? একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে, সেই জন্য মাইনাস। তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা। এবার একটা জিনিস এখানে দেখার আছে, এই সোডিয়াম যেটা পেয়েছি, তাহলে আমরা দু রকমের আয়ন পাচ্ছি। একটা হচ্ছে পজিটিভ আয়ন, যেটাকে আমরা বলি ক্যাটায়ন, আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন, যেটাকে বলবো অ্যানায়ন। আচ্ছা, এখানে আমরা যে সোডিয়াম পরমাণু পেয়েছিলাম তার ইলেকট্রন বিন্যাস ছিল 2.8.1, কিন্তু আমরা যখন সোডিয়াম আয়ন নিচ্ছি, তাহলে সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস কী হয়ে যাবে? এখান থেকে পেয়ে যাব 2.8। এটা ভালো করে বোঝো, যখন আমি সোডিয়াম পরমাণু দেখছি, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2.8.1, কিন্তু যখন সোডিয়াম আয়ন দেখছি, কারণ সেখানে কী হচ্ছে? একটা ইলেকট্রন বাদ চলে গেছে, তার ফলে তার ইলেকট্রন বিন্যাস হবে 2.8। একই রকমভাবে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2.6, কিন্তু যখন অক্সিজেন আয়ন আমরা দেখছি বা অ্যানায়ন যখন দেখছি, তখন তার ইলেকট্রন বিন্যাস হবে 2.8। তাহলে ক্যালসিয়াম Ca+2 আয়নের ক্ষেত্রেও কী হবে? Ca+2 আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 2.8, আর ক্লোরিন আয়নের ক্ষেত্রে হয়ে যাবে 2.8.8। বোঝা যাচ্ছে? ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস ছিল 2.8.7, কিন্তু ক্লোরিন আয়ন বা অ্যানায়ন যেটা তৈরি হচ্ছে, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2.8.8। আবার চলে যাই সোডিয়াম পরমাণুটাতে। এইখানে একটা প্রশ্ন আছে যে পরমাণু বা আয়ন এর মধ্যে কে বেশি সুস্থিত? অবশ্যই উত্তর হবে কি? আয়ন। তার কারণ কি? আয়নের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, কিন্তু প্রত্যেক পরমাণুর বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে না। এরপরে তোমাদের কাজ হচ্ছে, তোমরা চেষ্টা করবে বাকি যে পরমাণুগুলো আছে, সে প্রথম 1 থেকে 20টা যে মৌল আছে পর্যায় সারণীর, সেই মৌলগুলো কোনটা ইলেকট্রন ত্যাগ করবে, কোনটা ইলেকট্রন গ্রহণ করবে, কে অ্যানায়ন তৈরি হবে, কে ক্যাটায়ন তৈরি হবে, সেই জিনিসটা নিজেরা তৈরি করো, করে আমাকে পাঠিও, আমি দেখে দেবো। আশা করি পড়া বুঝতে পেরেছো। এরপরে কোথাও অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করো।